হেমন্তের শেষ মুহূর্তে পঞ্চগড়ের তাপমাত্রা পারদ নামল 10 ডিগ্রির ঘরে। এই তাপমাত্রায় অনুভূত হচ্ছে কনকনে শীত। আজ ভোর 6টায় 10.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে জেলার প্রথম শ্রেণী তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয়। সূর্যের আলো ছড়ালেও অনুভূত হচ্ছে কনকনে শীত। শীত উপেক্ষা করেই দরিদ্র শ্রেণীর মানুষগুলো ছুটছেন কাজের উদ্দেশ্যে। পঞ্চগড়ের প্রথম শ্রেণী তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, শনিবার ভোর 6টায় তাপমাত্রা 10.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল শুক্রবার ভোর 6টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল 11.4 ডিগ্রি সেলসিয়াস। পৌষ আর মাঘ মাসে প্রচণ্ড ঠান্ডা পড়ে এখানে, তাপমাত্রা অনেক নিচে নেমে আসে। এখন দিন যত যাবে তাপমাত্রা আরও কমতে থাকবে। খুলনা সহ 3 বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেড হ্রাস পেতে পারে। আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 10 দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানকালে তিনি রাজনৈতিক ও বিএনপির দলীয় কাজে ব্যস্ত থাকবেন। এ সময় লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও তার সাক্ষাৎ করার কথা রয়েছে। শিক্ষার্থী জনতার সম্মিলিত আন্দোলনের মাধ্যমে গত 5 আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারকে বিএনপি সমর্থন জানিয়েছে এবং এই সরকারের প্রতি দলটি এখনও আস্থা ও বিশ্বাস রেখে সমর্থন অটুট রেখেছে। একই সঙ্গে সরকারের সংস্কারের উদ্যোগেও সহযোগিতা করছে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় 31 জনকে আসামি করে মামলা দায়ের করেছেন নিহতের বাবা। সকালে এই মামলা দায়ের করেন তিনি। এর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় আরও 3 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাদের চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। বৃহস্পতিবার রাতে নগরীর কোতোয়ালি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গত মঙ্গলবার রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হওয়া সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে আদালত। চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের বিরোধিতা করায় বিক্ষোভ জানায় চিন্ময় ভক্তরা। এ সময় 2 পক্ষের সংঘর্ষের সময় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে চিন্ময় অনুসারীরা। প্রায় 2.5 বছর পর হাসপাতাল থেকে নিজ বাড়িতে ফিরেছে কুড়িগ্রামের আলোচিত কোমর ও মেরুদণ্ড জোড়া থাকা শিশু নুহা ও নাভা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের 8 দফা অস্ত্রোপচার ও চিকিৎসার পর মঙ্গলবার বাড়িতে ফিরে আসে তারা। শিশু দুটোর চঞ্চলতায় মুখর হয়ে উঠেছে বাড়ির আঙিনা। তা দেখে দারুণ আনন্দিত এলাকাবাসী সহ আলমগীর নাসরিন দম্পতি। প্রতিনিধি আশরাফুল হক রুবেলের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম গ্রামের বাসিন্দা রানা নাসরিন দম্পতি। স্ত্রী নাসরিন বেগম 2021 সালের 22 মার্চ কুড়িগ্রামের একটি বেসরকারি ক্লিনিকে জোড়া লাগানো 2 কন্যা সন্তানকে জন্ম দেন। মেরুদণ্ড জোড়া লাগানো যমজ 2 কন্যাকে পেয়ে আনন্দের বদলে বিষাদে ভরে যায় এই দম্পতির মন। অর্থের অভাবে উন্নত চিকিৎসার মাধ্যমে শিশু দুটিকে আলাদা করার জন্য যেতে পারছিলেন না কোনো হাসপাতাল কিংবা চিকিৎসকের কাছে। এমন অবস্থায় সিভিল সার্জন অফিসের সহায়তায় পিজি হাসপাতালে ভর্তি করা হয় 2 শিশুকে। নিউরোসার্জন ডক্টর মোহাম্মদ হোসেনের তত্ত্বাবধানে 8 দফা অস্ত্রোপচারের পর গত বছর জানুয়ারি মাসে পৃথক করা হয় শিশু দুটিকে। দেশের চিকিৎসা বিজ্ঞানে যা মাইল ফলক। এরপর থেকে ওই হাসপাতালেই চিকিৎসা চলছিল তাদের। এর মধ্যে আমরা বাড়ি এসে এখন আমাদের ভালো লাগতেছে, মানে বাচ্চা দুটা গ্রামের পরিবেশে মিশতেছে, মোটামুটি আর কি ভালো আছে।
আমরা প্রায় 32 মাস ধরে হসপিটালে থেকে আসলাম। ছোট বড় 8টা অপারেশন হয়ে গেছে, এখনো আলহামদুলিল্লাহ ভালো আছে, এখন কোনো সমস্যা নেই, কিন্তু ওদের আরও একটা অপারেশন আছে। অবশেষে চিকিৎসা শেষে আলাদা হওয়া শিশু নুহা ও নাভাকে নিয়ে গ্রামের বাড়িতে চলে আসেন তারা। দুই শিশুকে দেখে খুশি স্বজন ও প্রতিবেশীরা। ওই নুহা নাবানা হওয়ার পর থেকে ওর পিছনে প্রচুর টাকা খরচ করছে, তো গ্রামে কিছু লোক সহযোগিতা করছে, বাইরের লোক সহযোগিতা করছে, সরকার কিছু সহযোগিতা করছে, বিধায় অপারেশনটা হয়েছে। যা ভালো হয়েছে, সুখ আলহামদুলিল্লাহ। সরকারের কাছে আকুল আবেদন যেন এই বাচ্চাদের তাকে একটু নজর দেয়। দীর্ঘ 3-4 বছর থেকে ঢাকায় পড়ে আছে। সামর্থ্যবানরা এগিয়ে আসলে সকলের সহযোগিতায় দুই শিশুর চিকিৎসা ও রানা নাসরিন দম্পতি আবারও ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করছে সচেতন মহল। আর্থিকভাবে হোক সেজন্য একটু সচেতনতা পায়, আমরা চেষ্টা করব সেই জায়গার জন্য। এবং আমরা ইউনিয়ন পরিষদ থেকে আমি বলতে চাই যে আমাদের যদি সরকারিভাবে তাকে যদি কোনোভাবে যদি কোনো কিছু যদি সহযোগিতা করা যায়, তা আমরা ইনশাল্লাহ সেটা সহযোগিতা করব। সেই সঙ্গে এলাকাবাসীও অনেক সহযোগিতা তাকে করেছেন এবং আগামীতেও করবে। তার পরিবারটা যেন আর্থিকভাবে একটু সচ্ছলতা হয়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার আমাদের কৃষি। দেশীয় বাজারে চাহিদা থাকায় যশোরে বাণিজ্যিকভাবে বাড়ছে ড্রাগন ফলের চাষ। এই ফল চাষ করে স্বল্প সময়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি হচ্ছে। বাজারে শেষ মুহূর্তে ড্রাগন ফলের দাম বেশি পাওয়ার কারণে লাভ বেশির আশা করছেন কৃষকরা। কৃষি বিভাগ বলছে ড্রাগন ফলের চাষাবাদ ও নতুন উদ্যোক্তা সৃষ্টিতে তারা সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। প্রতিনিধি শরীফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। থাইল্যান্ড, ফ্লোরিডা ও ভিয়েতনাম থেকে আনা বিভিন্ন জাতের চারা দিয়ে দেশে গড়ে উঠেছে ড্রাগন ফলের চাষ। বর্তমানে যশোরের কেশবপুর, মনিরামপুর, ঝিগরগাছা, চৌগাছা, সরসা উপজেলাতে বাণিজ্যিকভাবে আবাদ হচ্ছে ড্রাগন ফল। বছরের যে কোনো সময় রোপণ করা যায় ড্রাগনের চারা। এপ্রিলে ফুল আসে, মে থেকে পরবর্তী 6 মাস ফল আহরণ করা যায়। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় বাগানের উৎপাদিত ড্রাগন স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে জানান উদ্যোক্তারা। এককালীন ইনভেস্টের পর দেখা যাচ্ছে বিঘাপতি 3 থেকে 3.5 লক্ষ টাকা মতো ইনভেস্ট করতে হয়, কিন্তু বছর শেষে বেচা কেনা দেখা যাচ্ছে 24 সালে 15 লাখ টাকা প্লাস বেচকেনা করতে পারছে এখান থেকে। ড্রাগন চাষ ব্যাপক লাভজনক হয় চাকরির খোঁজ না করে অনেক শিক্ষিত যুবক এই চাষে ঝুঁকছে। অনেকে আবার স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বাগানে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। ড্রাগন চাষ করি, এতে আমরা লাভবান হই। কাজের উপরে নির্ভর করি, আমার জীবন যেমন চলে। ড্রাগন বনে ফ্যামিলির জন্য নিতে আসছি, আমরা প্রতিনিয়ত খাই। এটা শরীরের জন্য খুব উপকারী একটা ফল। বিদেশি ড্রাগন ফলের চাষ প্রসারের লক্ষ্যে কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। এছাড়াও নতুন উদ্যোক্তা সৃষ্টিতেও সব ধরনের সহায়তা দিচ্ছেন তারা। এই ড্রাগন চাষ প্রথম দিকে এখানে তেমন একটা ছিল না, যেহেতু এই বাগান স্থাপনে প্রাথমিকভাবে খরচটা একটু বেশি পড়ে। আমাদের বেশ কিছু উদ্যোক্তা আছে, তারা এখন এই ড্রাগন চাষের দিকে ঝুঁকেছে। উনি মূলত মালটা চাষি ছিলেন, মালটা বাগানের পাশাপাশি উনি গত বছর 10 বিঘা জমিতে এই ড্রাগনের আবাদ করেছেন। এবছরই মূলত তার এখানে ভালো ফল আসছে। মধ্য আমেরিকায় এই ফল বেশি উৎপাদন হয়, তবে এশিয়ার অনেক দেশে এখন বাণিজ্যিকভাবে ড্রাগন ফল চাষ শুরু করেছে চাষিরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার গ্রাম বাংলার খবর। সারা দেশে ইসকনে বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় বিক্ষোভ মিছিল করেছে তৌহিদি জনতা। শুক্রবার জুমার নামাজের শেষে মেম্বারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় গাজীপুর সদর উপজেলার তৌহিদি জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভে মিছিলে বানিয়ার চালা জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মোবারক হোসেনের নেতৃত্বে মুফতি নাসির উদ্দিন খান, মুফতি লোকমান হাসান, মাওলানা আরকাম হোসেন, মুফতি বোরহান উদ্দিন, মাওলানা সিরাজুল ইসলাম, মুফতি মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন। দেশবিরোধী ষড়যন্ত্রকারী উগ্রবাদী ইসকনের চট্টগ্রাম আদালতে হামলা, মসজিদ ভাঙচুর ও আইনজীবী হত্যার প্রতিবাদে এবং সংগঠনটি নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার বাদ জুমা লক্ষ্মীপুর জেলা হেফাজতের ব্যানারে লক্ষ্মীপুর মার্কাজ মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় হেফাজতে ইসলাম বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সহসভাপতি মাওলানা কলিমুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নোমান সিরাজি ও সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা জহির উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।
মাদারীপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও সংগ্রামী মুসলিম জনতা। শুক্রবার শহরে ইটের পুল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় সংগঠনের নেতাকর্মীরা। পরে লেকের পাড়ে জড়ো হন তারা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ জেলা শাখার নেতাকর্মীরা ও স্থানীয় আলেম সমাজের প্রতিনিধিরা। এ সময় ইসকনকে নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানান বক্তারা। এছাড়াও কালকিনি, রাজৈর ও শিবচর উপজেলার বিভিন্ন স্থানে একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিভিন্ন সংগঠনের সদস্যরা। সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার লক্ষ্যে ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইত্তেহাদুল উলামা রূপগঞ্জ। শুক্রবার জুমার নামাজের পর উপজেলার ভুলতা গাউছিয়া বাসস্ট্যান্ড মসজিদের সামনে ঢাকা সিলেট মহাসড়কে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়। সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মুসল্লিরা অংশ নেয়। সমাবেশে সভাপতিত্ব করেন ইত্তেহাদুল উলামা রূপগঞ্জের সভাপতি মুফতি ইমদাদুল্লাহ হাসেমি। ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ 2 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব 9-এর সহকারী পুলিশ সুপার মশিউর রহমান সোহেলের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অভিযান পরিচালনা করে 1 মণ 4 কেজি গাঁজাসহ তফসির মিয়া ও বিপ্লব হোসেন নামে 2 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করার জন্য সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। দিনাজপুরের খানসামা উপজেলার পণ্ডিতপাড়া গ্রামে নিজ জমি চাষ করতে গিয়ে ভূমিদস্যুদের দ্বারা আহত হয়ে 6 জন গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এলাকাবাসী জানায়, পণ্ডিতপাড়া এলাকার শামসুল আলম পৈতৃক সূত্রে পাওয়া 4 একর সম্পত্তি প্রায় 60 বছর ধরে চাষাবাদ করে আসছেন। শুক্রবার জমিতে শামসুল আলমের 3 ছেলে চাষাবাদ করতে গেলে একই এলাকার কতিপয় ভূমিদস্যু তাদেরকে বেদম মারপিট করে। ফলে আব্দুল মতিন, মনিরুজ্জামান, সেকেন্দার, মামুনুর রশিদ, আব্দুর রৌফ এবং রুহুল আমিন গুরুতর জখম হলে তাদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরে খানসামা পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। ঝালকাঠির নলছিটির কুমারখালী মরা নদীতে অবৈধভাবে বাঁধ দেয়ায় সরেজমিনে গিয়ে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। শুক্রবার কৃষি কর্মকর্তাকে নিয়ে পরিদর্শনে যান তিনি। উপজেলার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, মরা নদীতে বাঁধ অপসারণের দাবি জানিয়ে এর আগে 2 দফা মানববন্ধন করে এলাকাবাসী। তাদের দাবি, বাঁধের কারণে কৃষিজমি অনাবাদী হয়ে পড়ছে এবং দৈনন্দিন কাজের ব্যবহারে পানি পাওয়া যাচ্ছে না। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পানি চলাচলের স্বাভাবিক পথ উন্মুক্ত রাখতে হবে। পানি চলাচল করতে পারে এমন পরবর্তী ব্যবস্থা নিয়ে বাঁধ অপসারণ করা হবে। নাটোর সুগার মিলস লিমিটেডে 2024-25 আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ডঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে এই মাড়াই মৌসুমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের উপসচিব ও পরিচালক অর্থ আবুল কালাম আজাদ। চলতি মাড়াই মৌসুমে 90,000 মেট্রিক টন আখ মাড়াই করে 5,130 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের গড় হার ধরা হয়েছে 5.70%। অপরদিকে গত বছর চিনি কলটি 69,844 মেট্রিক টন আখ মাড়াই করে 3,214 মেট্রিক টন চিনি উৎপাদন করে। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাটোর চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া। ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেছেন, দেশে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার প্রেতাত্মারা রয়ে গেছে। শুক্রবার কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর ইউনিয়ন 5 নং ওয়ার্ড যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় তারানগর ইউনিয়ন যুবদলের সভাপতি নাদিম আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন, যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান উজ্জ্বল, যুবনেতা সুলাইমান, আমজাদ সরকার, আরাফাত হোসেন মিলন সহ অনেকে। বিভিন্ন ধরনের শ্রেণী মানুষকে গুলি করে হত্যা করেছে, হাজার মানুষের উপরে। এরা পালিয়ে চলে গিয়েছে, কিন্তু এদের প্রেতাত্মারা কিন্তু এখনো ঘুরে বেড়াচ্ছে।
দুঃখের বিষয়, এই যে মুরব্বী বল দুঃখের বিষয়, ভোট দিতে পারে নাই। এখন কি করবেন? ভোট দেবো, মনের মধ্যে গেঁথে নেবেন। ইনশাল্লাহ আপনারা ভোট দেবেন, সেন্টারে যাবেন, নির্দ্বিধায় নিশ্চিন্তে কুপনে ঘুরতে দিয়ে দিবেন। এই এলাকা যার দ্বারা উন্নয়ন হবে, এই দেশ যার দ্বারা ভালোভাবে চলবে, তাকে ভোট দিবেন। তার মার্কাটা হয়েছে পতিত স্বৈরাচারী ফ্যাসিস্টদের উস্কানিমূলক কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি, হত্যাকাণ্ড ও দেশকে অস্থিতিশীল করে আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর অপপ্রয়াসের প্রতিবাদে ময়মনসিংহে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি। গতকাল নগরীর টাউন হল ময়দানে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন এই কর্মসূচির আয়োজন করে। সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম ও সদস্য সচিব রকনুজ্জামান সরকার রকন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের বুধন্তি ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনমত গঠনের জন্য জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বুধন্তি বাসস্ট্যান্ড মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, বুধন্তি ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম সর্দারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম রাষ্ট্র ও যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম হেলালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তরিকুল ইসলাম খান রুমা সহ আরও অনেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকার ধামরায়ে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সানোরা ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের আয়োজনে এই জনসভা অনুষ্ঠিত হয়। এ সময় জনসভা জনসমুদ্রে পরিণত হয়। জনসভায় ঢাকা জেলা মহিলা দলের আহ্বায়ক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ জলিল, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি এবাদুল হক জাহিদ ও ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা সহ আরও অনেকে। নোয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাজীপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বেগমগঞ্জ উপজেলা হাজীপুর সরকারের প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ডের প্রস্তাবিত সভাপতি বদরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক আজিজুর রহমান নানু। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড সিনিয়র সহসভাপতি বাবুল আক্তার মন্নান, সাংগঠনিক সম্পাদক ফোরকান উদ্দিন, ওয়ার্ড যুবদলের সভাপতি দেলাওয়ার হোসেন মাসুদ, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র টিটন। বিএনপি দেশের মানুষের পাশে আছে। আগামী দিনের বিএনপি সরকার গঠন করে দেশের মানুষের উন্নয়নের কাজ করে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। গতকাল টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইসকা ইউনিয়ন বিএনপির আয়োজনে কয়রা সরকারের প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের ধামসোনা ইউনিয়ন ১, ২ ও ৩ নং ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন হয়েছে। আশুলিয়ার ধামসোনা বাজার এলাকায় এই অফিস উদ্বোধন করেন ধামসোনা ওয়ার্ড বিএনপির সভাপতি মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক এম এ হান্নান চৌধুরী। এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। চাঁদপুর মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার ছেঙ্গারচরে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। মতলব উত্তর উপজেলার জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক দেওয়ান আবুল বাশারের সভাপতিত্বে ও সেক্রেটারি মেহেদি হাসান নাজিরের পরিচালনায় সমাবেশের প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য কাজী দীন মোহাম্মদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা বিল্লাল হুসাইন মিয়াজি, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল মবিন।
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ হয়েছে। বার আউলিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার মাঠে আয়োজিত সমাবেশের ইউনিয়ন কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম সফুর সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় কৃষক দলের উপকমিটির যুগ্ম আহ্বায়ক কে এম মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সদস্য সচিব জিল্লুর রহমান, যুগ্ম আহ্বায়ক আল আমিন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক জহিরুল হক জরু। বরিশালের মেহেন্দিগঞ্জ বিএনপি ও শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে যারা দেশ ও জনগণের জন্য নিজেদের উৎসর্গ করেছেন সেই সকল প্রয়াত জননেতাদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল লেঙ্গুটিয়া আদর্শ বালিকা মাধ্যমিক মাঠ প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুর রহমান জাহাঙ্গীর সহ বর্তমান ও সাবেক বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি, হত্যার হুমকি এবং বাড়িঘরে হামলার প্রতিবাদে ও পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করে ব্যবসায়ী সাইদুল ইসলাম। তিনি নিজ গ্রামের বাড়ি মুলাইদ এলাকায় সংবাদ সম্মেলনে সেনাবাহিনী সহ পুলিশ প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেন। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, নতুন বাড়ি নির্মাণের কাজ শুরু করলে গত 17 নভেম্বর একই এলাকার কয়েকজন সন্ত্রাসী চাঁদা দাবি করে চাঁদা না দেওয়ায় অভিযুক্তরা দা, চাপাতি, চাইনিজ কুড়াল এবং পিস্তল নিয়ে তার বসতবাড়িতে হামলা করে। বসতবাড়িতে প্রবেশ করে সিসি ক্যামেরা ভাঙচুর করে। এ সময় তারা ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালংকার লুটে নেয়। তাদের দাবিকৃত চাঁদা না দিলে পরিবারের সকল সদস্যদেরকে হত্যার হুমকি দেয় এবং মিথ্যা মামলার ভয়ে আমি সহ পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছে। সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পরিবারকে রক্ষা করতে তিনি সহযোগিতা চান। মুন্সিগঞ্জের শ্রীনগরে সিঙ্গাপুর প্রবাসী রমজান মুন্সি হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে গ্রামবাসী। শুক্রবার গাদিঘাট গ্রামবাসী শ্রীনগর থানা প্রাঙ্গণে এই বিক্ষোভ মিছিল করে। এর আগে শ্রীনগর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে। এতে উপজেলার গাদিঘাট গ্রামের শত শত নারী পুরুষ অংশ নেন। পরে থানার ওসি গ্রামবাসীর সঙ্গে কথা বলে আসামি গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা চলে যায়। আমরা দ্রুত সময়ের মধ্যে হত্যা মামলা নিচ্ছি, অল্প সময়ের মধ্যে হত্যার রহস্য উদ্ঘাটন হবে। টাঙ্গাইল নাগরপুরে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার একটি সংগঠনের উদ্যোগে শুক্রবার মরহুম আব্দুল আলিম খান স্মৃতি খেলার মাঠে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। নাগরপুর উপজেলার বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম। খেলায় লাউহাটি ফ্রেন্ডস ইউনিয়ন স্পোর্টিং ক্লাব 3-0 গোলে টাঙ্গাইল সাকরাইল ফুটবল একাডেমি দলকে পরাজিত করে বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।